হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 11 তোমাদের বাংলার শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আগে একটা ভিডিও আমি করেছি, আজকে আর একটা ভিডিও করছি, সেকেন্ড পার্ট বলতে পারো এটা। তো শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে তোমরা এর আবিষ্কার প্রকাশ সম্বন্ধে এগুলো তোমরা জেনেছো। আজকে আমি শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক গুরুত্ব আর যে খণ্ডগুলো তোমাদেরকে আমি বলেছিলাম, এর যে 13টা খণ্ড আছে, অল্প অল্প করে একটুখানি বলেছিলাম, সেটা আরেকটু আলোচনা করব, কেননা সেগুলোও তোমাদের দরকার, পরেও তোমাদের এগুলো কাজে লাগবে। তো যাই হোক, আমি আর আগে যেগুলো আলোচনা করেছি সেগুলোতে যাচ্ছি না। এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। ঐতিহাসিক গুরুত্ব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যথেষ্ট আছে, সে সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই। এটাকে যদি আমরা ভাগ করে নিই পয়েন্ট হিসেবে, তাহলে আমরা ধরো যদি প্রথম পয়েন্ট, এটা যদি তোমরা কেউ লিখতেও চাও, এটা কিন্তু লিখেও নিতে পারো। বাংলা সাহিত্যে প্রভাব বলে তোমরা ধরো একটা পয়েন্ট করে নিলে, বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রভাব অপরিসীম। বিশেষ করে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। দুটি সাহিত্যের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। সেই মিলটা কি? সেটা হচ্ছে উভয় সাহিত্যেই রাধাকৃষ্ণ বিষয়কে নিয়ে কিন্তু লেখা। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেখানে রাধাকৃষ্ণ চরিত্রের পরিণতি লাভ করেছে, সেখানে বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের কাহিনী শুরু। কৃষ্ণ বিরহে রাধার অবস্থা রাধা বিরহে আছে। এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি চৈতন্যদেব কর্তৃক আস্বাদিত হয়েছিল বলে এর গুরুত্ব অপরিসীম। তো সেকেন্ড, যদি আমরা ধরো ক বা 1 নম্বর দিয়ে তোমরা যদি পয়েন্ট করো, তো আখ্যান কাব্য হিসাবে এর গুরুত্ব খ দিয়ে যদি তোমরা লেখো, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত আখ্যান কাব্য। এখান থেকে তোমরা জেনেও নিলে যে শ্রীকৃষ্ণ কীর্তন একটা আখ্যান কাব্য, কিন্তু এর নানা স্থানে নাট্য ও গীতিকাব্যের লক্ষণ কিন্তু স্পষ্ট। কবি প্রায়ই যবনিকার অন্তরালে রয়ে গেছেন, কিন্তু সংগতি রক্ষা করেছেন পাত্রপাত্রীর সংলাপের মধ্য দিয়ে। সংলাপ ইংরেজিতে যাকে আমরা কনভারসেশন বলি। তাই সব দিক দিয়ে বিচার করে এটিকে গীতি ও সংলাপমূলক আখ্যান কাব্য বলা যেতে পারে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন গীতি ও সংলাপমূলক আখ্যান কাব্য বলা যেতে পারে সেটাও আমরা জানলাম। কেন শ্রীকৃষ্ণ কীর্তন মূলত আখ্যান কাব্য হলেও এর নানা জায়গায় নাট্য আর গীতিকাব্যের লক্ষণ স্পষ্ট। আমরা আরও জানলাম যে এর যবনিকার অন্তরালে রয়ে গেছে, কিন্তু সঙ্গতি রক্ষা করেছেন পাত্রপ্রাপ্তির যে সংলাপ তার মধ্য দিয়ে। তাই সব দিক দিয়ে বিচার করলে এটিকে গীতি ও সংলাপমূলক আখ্যান কাব্য বলা যেতে পারে। এবার তোমরা যারা খতে এটা পয়েন্ট করেছো, গ বা 3 নাম্বার, যারা 2তে পয়েন্ট করেছো তারা 3 নাম্বার দিয়ে লিখতে পারো ছন্দ ও আলংকারিক গুরুত্ব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দের বৈচিত্র্যও কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। যেমন দেখো, একটুখানি আমি বলি, ধরো একদিনে মনের উল্লাসে সখী মনে রস পরিহাসে, আমি লা দেবের সুমতি গুণী কংসের আগে নারদ মুনি। তো আমরা প্রথম দিকে কি দেখতে পাচ্ছি? দ্বিগক্ষরা, তারপরে একাবলি, ত্রিপদী, পয়ের প্রভৃতি ছন্দের কিন্তু মাধুর্য আমরা এখানে লক্ষ্য করছি। তাই আলংকারিক বিশেষ উপভোগ্য। যেমন কৃষ্ণ কর্তৃক রাধার রূপের যে বর্ণনা, আমি আগের দিনও বলেছিলাম, লবলি দল কোমল জুডুয়া দেখিয়া যেন্য রুচিক অম্বল, এইখানে আমরা কিন্তু এগুলো যথেষ্ট খেয়াল করছি। তারপরে হচ্ছে সমাজ ও ধর্মগত গুরুত্ব, নেক্সট পয়েন্ট। এই কাব্য থেকে আমরা কিন্তু তৎকালীন সমাজ, রাজনীতি, মানুষের আচার আচরণ প্রভৃতির সঙ্গে মানুষের ধার্মিকতার একটা বিশেষ পরিচয় আমরা পাচ্ছি। আমরা বলতেই পারি বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলেও এর অশ্লীলতা সম্পর্কে কোনো কোনো সমালোচক তিক্ত মন্তব্য করেছেন, কিন্তু এর জন্য তাকে দোষ দেয়া যায় না,
কারণ তিনি যে সময় এটি রচনা করেছেন সেই সময়ের পরিবেশ কিছুটা স্থূল রুচির পরিচয় বহন করে। কিন্তু এটা আমি আগেও বলেছিলাম যে সামান্য যদি ত্রুটিটুকু আমরা বাদ দিই তাহলে সাহিত্যের ইতিহাসে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর এটি কিন্তু অনবদ্য। এবার দেখো, এই যে খণ্ডগুলো আমি বলেছিলাম, এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে 13টি খণ্ড আমরা পাই, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ খণ্ড। তো এইগুলো আমি একটু আলোচনা করেছিলাম, আজকে আরেকটু আমি আলোচনা করব। তো বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আমরা জানি, আমি আগের দিনও বলেছিলাম, রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যকে প্রেম, সৌন্দর্য ও দিব্য চেতনার কাব্যতীর্থে উন্নীত করেছে যে বৈষ্ণব সাহিত্য, সেটা কিন্তু জয়দেব রচিত গীতগোবিন্দ। দুটি সাহিত্যেই মধ্যযুগের রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী, তবে গীতগোবিন্দের তুলনায় শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু নাটকীয়তা একটু বেশি আমরা বলতে পারি। তো যাই হোক, আমরা বলেছি যে আমরা এই 13টি যে খণ্ড আছে সেটা নিয়ে একটুখানি আরেকটু বলবো। তো মূল চরিত্রগুলো মানে প্রধান চরিত্র, অপ্রধান চরিত্র আমি তোমাদের সাথে আগের দিন বলেছি। আমরা প্রথমেই পাচ্ছি জন্মখণ্ড। কংস নিধনের জন্য বসুদেবের পুত্ররূপে কৃষ্ণের জন্মগ্রহণ এবং গোকুলে স্থানান্তর আমরা কিন্তু জন্মখণ্ডে পাই। তাম্বুল খণ্ড, আচ্ছা এগুলো আমি আরেকটু করে তোমাদেরকে বলছি, আরও যদি বিশদে তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তাম্বুল খণ্ড, কৃষ্ণ কামাতুরা হয়ে রাধাকে প্রেম নিবেদন করেছেন। তাম্বুল প্রেরণ করেছেন বড়াই এর মাধ্যমে। আমরা বড়াই দেখবে, আমরা মূল চরিত্র পাই 3টে, কৃষ্ণ, রাধা এবং বড়াই। তো এই বড়াইয়ের কথাই এখানে বলা হয়েছে। দানখণ্ড, এই খণ্ডে কৃষ্ণ যমুনার দানী সেজে রাধার জন্য কিন্তু অপেক্ষারত ছিল। নৌকাখণ্ড, মিলনের জন্য কৃষ্ণ ও বড়াই ছলনার আশ্রয় নিয়েছিলেন। কৃষ্ণ রাধার সঙ্গ কামনায় যমুনার ঘাটে ঘাটোয়াল সেজে নৌকা নিয়ে অপেক্ষা করেন এবং বড়াই কৌশলে রাধাকে কি করে সেখানে নিয়ে যায়। এই খণ্ডে রাধা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে। ভারখণ্ড, ভারী বেশে কৃষ্ণ রাধার জন্য অপেক্ষা করে কিন্তু এই খণ্ডে। ছত্রখণ্ডে আমরা দেখি বড়াইয়ের পরামর্শে রাধার মাথায় কৃষ্ণ কি করে, ছাতা ধরে। কৃষ্ণ কিন্তু তার মানে ছত্র ধারণ করেন, মানে ছাতা ধরেন। বৃন্দাবন খণ্ডে আমরা কি দেখি, যে বৃন্দাবন খণ্ডে রাধা ও কৃষ্ণের মিলন ঘটে। গীত গোবিন্দের প্রভাব কিন্তু এখানে বিদ্যমান। আর কালিয়া দমন ও যমুনা খণ্ড, কালিদহে জলক্রীড়ায় উৎসাহী হয়ে প্রথমে কালীয়নাগ দমনে তৎপর হলেন, পরে যমুনা খণ্ডে রাধা ও তার সখীদের সঙ্গে কৃষ্ণের জলক্রীড়া কিন্তু বর্ণিত হয়েছে। হারখণ্ডে রাধার হার চুরি করে কৃষ্ণের যশোদার কাছে প্রহার লাভ। বানখণ্ডে আমরা কি দেখি, এই খণ্ডে কৃষ্ণের রাধার প্রতি সম্মোহিনী নাগ নিক্ষেপ, ফলে কি হয়, ফলে রাধাও কাম জ্বালায় জর্জরিত হন এবং মিলনে উদ্গ্রীব হয়ে ওঠেন। বংশীখণ্ড, এই খণ্ড থেকেই কৃষ্ণের মনের গতি পরিবর্তন হয়। কৃষ্ণ একটি মোহন সুন্দর বাঁশি নির্মাণ করেন এবং বাজান, কিন্তু একবারও রাধা সম্মুখে আসেন না। আর দেখো লাস্ট যে খণ্ড রাধা বিরহ, রাধা বিরহ খণ্ডে আমরা কি দেখি, বেদনা অসীম হয়ে উঠেছে। এখানে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় চলে যায়, এখানেই কিন্তু কাহিনীর পরিসমাপ্তি। এই কাব্যটিতে বড়ু চণ্ডীদাসের অলঙ্কার দিয়ে প্রয়োগ করেছেন। এটাও আমি বলেছিলাম তোমাদের, যেটা আবার একটু আগে বললাম, লবণী দল কোমল, জুডুয়া দেখিয়া যেহ রচিক অম্বল, শরদ উদিত চান্দ বন্দ কমল, চরণ থল কমল মন্থর গমনী ইত্যাদি বাক্যাংশের মধ্য দিয়ে কিন্তু আমরা অলঙ্কারের ইঙ্গিত পাই। আমরা ছন্দের বৈচিত্র্য দেখেছি, বলেছিও, তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমি এতটাই তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আরও
এই রকম মানে আলোচনা তোমরা চাও শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরও আলোচনা করব। আর নইলে আমি নেক্সট যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও যে কীরকম লাগলো আর কীরকম ভিডিও তোমরা চাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।